নমস্কার, আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ পডকাস্ট। আর আজকে আপনাদের জন্য আবারও সেই খবর, এন্টারটেনমেন্টের আর এক নাম বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ শুধুই এন্টারটেনমেন্ট। একজন টপকে টপকে পড়ছেন আর এন্টারটেন করছেন, টপকে টপকে পড়ছেন আর এন্টারটেনমেন্ট করে চলে যাচ্ছেন। হুজুররা তো এন্টারটেনমেন্টের ভাড়া নিয়ে বসেছেন একেবারে গোপাল ভাঁড়ের হাড়ির মতন, শুধুই এন্টারটেন। তারা পারলে সারা বিশ্ব একেবারে জয় করে ফেলেন। ভারতবর্ষ তো অনেক ছাড়, একটার পর একটা গল্প, একটার পর একটা বিষয় নিয়ে তারা বলেই চলেছেন। ভালো, এগোতে থাকুন। খুব একটা ভালো হাসির খবর বলি আপনাদের। হাসি বলবো, নেমো খারামি বলবো, কি বলবো ঠিক বুঝতে পারছি না। বিষয়টা হচ্ছে 16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। এদিনে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা শেখ মুজিবরের হাত ধরে। তিনি ছিলেন সেই যুদ্ধের নেতৃত্বে। সেদিন এ গল্প অনেকবার বলেছে, কিন্তু আবারও বলতে হয়। সেদিন এই সমস্ত যে রাজাকারের বাচ্চাগুলো রয়েছে, এদের বাপ ঠাকুরদা সেদিন পাকিস্তানি সেনাকে বাংলার মেয়েদেরকে উপঢৌকন দিয়ে সমস্ত সুযোগ সুবিধা নিয়েছে। কোথায় বাঙালি আছে? বাংলা কথা বলা অপরাধ ছিল পাকিস্তানিদের কাছে। আপনারা জানেন 47-এ দেশ স্বাধীন হওয়ার পর ভালোই চলছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। একটা দেশ আর একটা দেশ চালাচ্ছে কয়েক হাজার মাইল দূরত্বে বসে। পশ্চিম পাকিস্তানের পরিচালন সমিতি যারা পাঞ্জাবি ব্যবসায়ী, তারা বাংলাদেশকে তাদের একটা ব্যবসার জায়গা, এন্টারটেনমেন্টের জায়গা তৈরি করে ফেললেন। এখান থেকে লভ্যাংশ নিয়ে যাব, কিন্তু এখানে কিছু খরচ করব না খরচ। সব থেকে বড় সমস্যাটা হলো কখন জানেন? মোহাম্মদ আলী জিন্নাহ যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি হঠাৎ পাকিস্তানে দাঁড়িয়ে, করাচিতে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন যে দুই পাকিস্তানের ভাষা একই ভাষা হবে, আর সেটা হবে উর্দু। ভাবতে পারছেন? বাংলায় কথা বলা মানুষ, তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে উর্দু ভাষা। কি করে সম্ভব এটা? এটাকে কি বলবেন? সাম্রাজ্যবাদী থাবা? মেনে নিল না, বাঙালিরা মেনে নিল না। তার স্কুল কলেজে ছাত্র আন্দোলন করেছিল একটা ভালো কিছুর জন্য। আজকের এই 5ই আগস্ট আপনারা যেটাকে স্বাধীনতার ছাত্র আন্দোলন বলছেন, অসভ্য বর্বর কিছু ছাত্র, রাজাকারের জারজ বাচ্চাগুলো, যেখানে কবে চুরি করেছিল একটি ছেলে, ক্ষুধার্ত, যার মানসিক বিকারগ্রস্ত, তাকে পেট ভরে খাইয়ে তারপর তাকে মেরে ফেলা হলো। এই ছাত্ররা, আপনি তাদের ছাত্র বলবেন? এর আগে আরেকজন খেতে চেয়েছিল, তাকে না খাইয়ে মেরেছিল বলে সমালোচনা হয়েছিল। তাই তারপর এই মানসিক বিকারগ্রস্ত লোকটিকে, ছেলেটিকে পেট ভরে খাইয়ে তারপর তাকে মেরে ফেলা হলো নৃশংসভাবে কলেজ ক্যাম্পাসের ভিতরে। আপনি তাদেরকে ছাত্র বলবেন? তাদের করা আন্দোলনকে আপনি আন্দোলন বলবেন? নাকি আন্দোলন বলবেন সেই 52 সালের ছাত্র আন্দোলন, যেদিন ভাষার জন্য পরপর রফিক জব্বারের মতন 5টি তাজা প্রাণ চলে গেল পাকিস্তানের গুলির মুখে? কাদের বলবেন আপনি আন্দোলন? ছাত্র আন্দোলন কিসের ভিত্তিতে আন্দোলন হয়েছে? কিসের ভিত্তিতে আন্দোলন হয়েছিল বাংলাদেশে? একবার তলিয়ে দেখেছেন? একবারও? কোটা কি? আন্দোলনটা শুরু হয়েছিল কোটা নিয়ে। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের বংশ পরম্পরায় একটা কোটা ছিল চাকরি, পড়াশোনার ক্ষেত্রে। তার বিরুদ্ধে ছাত্র সমাজ এক হয়েছিল। ক্রমশ সেই ছাত্র আন্দোলনটা চলে গেল জঙ্গিদের হাতে, পাকিস্তানি উগ্রবাদী ইসলামী জঙ্গিদের হাতে। পাকিস্তানের মসজিদে কারা বোমা মারতে যায়? নিশ্চয়ই অন্য কোনো ধর্মীয় নয়। পাকিস্তানে যে সমস্ত জঙ্গিরা, ইসলামী জঙ্গিরাই আর একজন মসজিদে, এক পক্ষ জঙ্গি আর এক পক্ষের মসজিদে গিয়ে বোমা মারছে। আচ্ছা, সেখানে কি আল্লাহ থাকেন না?
সেই মসজিদে কি আল্লাহ থাকেন না? নাকি আপনারাও ভাগ করে নিয়েছেন? আল্লাহ দু রকমের। আপনারা ভাগ করেছেন? আপনাদের ভাগ করার অধিকার আছে না ক্ষমতা আছে? মহান আল্লাহর ভাগ আপনারা করছেন। কত বড় আহম্মক আপনারা! আপনাদের বুদ্ধি কবে হবে? আপনারা মহান আল্লাহ তাআলার ভাগ করছেন। আমার আল্লাহ ভালো, ওর আল্লাহ ভালো না, তাই মাজার ভেঙে দাও, মসজিদে বোমা মারো। এটা কি করে সম্ভব? এটা কি সম্ভব? এটা হয়? আপনারা সেটাও করছেন, আপনারা সেটাও করেছেন। তো সেই ছাত্র আন্দোলনটা কোথায় চলে গেল? আজকে সেখান থেকে আন্দোলনের রাশ কোথায় চলে যাচ্ছে? বাংলাদেশটা একটা জঙ্গিবাদের আতুরঘর তৈরি হচ্ছে। আপনাদের নজর পড়ে না বিশ্বের দিকে? সিরিয়া, লেবানন, এইরকম দেশগুলোর উপরে? পশ্চিমা বিশ্বের প্রতিটি দেশ ইসলাম কান্ট্রি করে করে নিজেরা নিজেদের সঙ্গে যুদ্ধ করছেন। আর মানব সম্পদকে প্রত্যেক দিন আপনারা ক্ষতির মুখে ফেলে দিচ্ছেন। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা দিবস, তার ঠিক একদিন পরেই ইউনূস সাহেব পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরছেন। আহা, মেলায় হারিয়ে যাওয়া যেন দুই ভাই একই সাথে হয়েছেন, জড়িয়ে ধরছেন। এই পাকিস্তান থেকে আপনার দেশকে স্বাধীন করার জন্য 30 লক্ষ বাংলাদেশি, 30 লক্ষ বাঙালিকে প্রাণ দিতে হয়েছিল। 4.5 থেকে 5 লক্ষ বাঙালি বাংলাদেশে মায়েদেরকে ধর্ষিতা হতে হয়েছিল। এটা ভুলে গেছেন আপনারা? এটা ভুলে গেছেন? নাকি আপনি ক্ষমতার লোভে, আপনার তো ভোট করার কথা ছিল, আপনি তো তা করলেন না। আপনাদের দেশের নেতা, মন্ত্রী, ছাত্রপাত্র যা আছে, তারা যদি এই ভারতের যেরকম বদনাম করছেন, নিন্দা করছেন, এটা না করে আপনার দেশের উন্নয়নের কথা বলতেন না, অনেকটা ভালো হতো। আপনারা অনেক দূর এগিয়ে যেতেন। মনে রাখবেন, বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র আমাদের, আমরা বন্ধুত্ব মনে করি। সনাতন সবসময় সবাইকেই বন্ধুত্বের দরজা খুলে দেয়। আমাদের আদর্শই হচ্ছে ক্ষমা করা। আমরাও আপনাকে ক্ষমা করে রেখেছি। তাই এত কিছুর পরেও এখনো চাল বলুন, আলু বলুন, ডিম বলুন, এভরিথিংস আমরা দিয়ে যাচ্ছি আপনাদের বাঁচিয়ে রাখার জন্য। তবে আপনাদের বড় শিল্পটা কিন্তু ধ্বংসের মুখে এগিয়ে চলেছে ক্রমশ। আপনি বাঁচাতে পারবেন না ইউনূস সাহেব, পারবেন না। আর আপনি কি ভাবছেন তার কাটা পার করে জঙ্গি পাঠাবেন এপাশে? প্রত্যেক দিন আমাদের প্রশাসন, প্রত্যেক দিন আমাদের জওয়ানরা এক একটা করে জঙ্গিকে ধরে বেছে বেছে শুট আউট করবে, আপনি দেখবেন। মনে রাখবেন, বাড়িতে যদি আপনার রাতে খুব ইঁদুরে যন্ত্রণা করে, ইঁদুর বোঝেন তো? ইঁদুর সামনাসামনি কখনো আঘাত হানতে পারে না, ইঁদুর চোরাগোপ্তা আঘাত হানে। যেমন আপনারা আপনাদের জঙ্গিদের দিয়ে চোরাগোপ্তা আঘাত হানেন, ইঁদুর তেমনি লুকিয়ে চড়িয়ে বাড়িতে ঢুকে তেলের বোতলটা কেটে দেয়, বিস্কুটের কৌটোটা কেটে দেয়, এটা খায় সেটা খায়, গাছ কাটে, প্রভূত ক্ষতি করে। আপনারাও ঠিক তাই ইঁদুর। কিন্তু এটাও কি জানেন যে ভারতবর্ষ এমন একটা দেশ, ভারতবর্ষ নয়, ইঁদুর বাড়িতে এলে বাড়ির মালিক ইঁদুরকে মারার জন্য সব রকমের পন্থা অবলম্বন করে, সব রকমের পন্থা। তেমনি আজও পর্যন্ত সারা বিশ্ব জুড়ে ভারতের বিরোধিতা যারা করে এসছে, যারা ভারতের কাছে মনে হয়েছে এদের দ্বারা ভারতের ক্ষতি হতে পারে বা ভারতের ক্ষতি হয়েছে, তারা কিন্তু কেউ বেঁচে নেই বিশ্বে। তারা কিন্তু আততায়ীর হাতে মারা পড়েছে। মনে পড়ে এসব কথা? মনে পড়ে? ভাবুন, এগুলি ভাবুন। ভাবুন আপনি কার সাথে লড়াই করতে আসছেন, কার সাথে? যারা খাবার না দিলে আপনি মরে যাবেন, যারা জল ছেড়ে দিলে আপনি ভেসে যাবেন, যারা জলপথ বন্ধ করে দিলে আপনার যাতায়াত বন্ধ হয়ে যাবে, এমন একটি দেশ যাদের নিজস্ব সুবিশাল সামরিক বাহিনী রয়েছে, বিশ্বের 3য় বৃহত্তম বর্তমানে। কি নেই তাদের? আর আপনি তাদের সাথে পাঙ্গা নিচ্ছেন। আপনার লোকজন তাদেরকে ভয় দেখাচ্ছি না, সমঝে দিচ্ছি। আপনারা বলছেন না বারবার আমাদের 12 কোটি জওয়ান আছে আমাদের সাথে,
আমরা এই 12 কোটি জওয়ান নিয়ে গেলে বাংলাদেশ ভারতবর্ষ কেন আমেরিকা জয় করে ফেলব, আপনারা আটি বাঁধতে পারবেন না। বুঝতে পেরেছেন? বাজে কথাটা বললাম না, পর ভালোটুকু বললাম। আপনার যেমন 12 কোটি জওয়ান আছে ভারতবর্ষে, 150 কোটির ভারতবর্ষে কত জওয়ান আছে এটা ভাবছেন? আপনাদের তো এই জওয়ানরা যদি আপনাদের জওয়ানদের ঘিরে ধরে তাহলে তো বিন্দু খুঁজে পাওয়া যাবে না এক একজনের। অণু থেকে পরমাণুতে রূপান্তরিত হয়ে যাবে আপনার এই ছাত্র সমাজ। আর আপনারা খুব ভালো করে জানেন এ দেশটার নাম ভারতবর্ষ, অখণ্ডতা সার্বভৌমত্ব যার মূল লক্ষ্য। হয়তো আমাদের রাজনৈতিক প্রভেদ আছে, আমাদের দেশে রাজনৈতিক ভেদাভেদ আছে আমাদের দেশে, কারণ হচ্ছে আমরা সনাতনী, আমাদের সার্বভৌমত্বের সবার মতদানের অধিকার আছে। তাই আমাদের দেশে বিজেপি আছে, তৃণমূল আছে, কংগ্রেস আছে, সমাজবাদী দল আছে, সবাই সবার মতন করে কথা বলেন এবং তারা রাজনীতির ময়দানে একে অপরের শত্রুসুলভ আচরণ করেন। কিন্তু দেশের ক্ষেত্রে এক। আপনারা বলছেন না মমতা ব্যানার্জি এই কথা বলল, আরে মশাই, মমতা ব্যানার্জি তো ভারতের মেয়ে রে। মমতা ব্যানার্জি এ রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার মেয়ে। অতএব মমতা ব্যানার্জি এ দেশের কথা বলবেন, তিনি এ দেশের কথা বলবেন কেন? তিনি একটা রাজ্য চালাচ্ছেন দৃঢ়তার সঙ্গে, ফলে তিনি কিন্তু তার রাজ্যকে ঠিক রাখবেন, তার দেশকে ঠিক রাখবেন, সার্বভৌমত্বের দেশ। এবার ভাবুন তো সাধারণ মানুষ কেমন হতে পারে? যে দেশের নেতা, যে দেশের মন্ত্রীরা তার দেশের সার্বভৌমত্বের প্রতি এতটা ভালোবাসা, সাধারণ মানুষের কেমন হতে পারে? মনে রাখবেন, আমাদের ভারতে আপনার দেশের থেকে বেশি মুসলিম ধর্মাবলম্বী মানুষ বাস করে। আপনার দেশে টোটাল জনসংখ্যা 16 কোটির কাছাকাছি, আর আমাদের দেশে মুসলিমরা আছে 30 থেকে 33 কোটি। এবার ভাবুন তো, আপনার দেশের জনসংখ্যার ডবল মুসলিম বাস করে আমার ভারতবর্ষে, আমাদের স্বপ্নের ভারতবর্ষে। তারা কেউ আপনাদের পছন্দ করে না। খুব অবাক লাগে জানেন, আপনার দেশের মায়েরা মাত্র 500 টাকা রোজের জন্য বাংলাদেশের বর্ডার 15,000 টাকা আপনাদের দালালকে দিয়ে চালায় করে পার হয়ে বাংলা ছাড়িয়ে দিল্লি হরিয়ানাতে গিয়ে ইট কাটছে, বিভিন্ন ভ্যারাইটিস অমানবিক যন্ত্রণার কাজগুলো করছে, যে কাজগুলো ভারতীয়রা করে না। ডকুমেন্টারি ফিল্মগুলো দেখুন একটু, আপনার দেশের পরিস্থিতি, আমাদের ভারতের পরিস্থিতি, ডকুমেন্টারি ফিল্মগুলো দেখুন। আপনার দেশের কত মানুষ এখনো আপনার দেশের নাগরিক, আপনার দেশে তার বাপ ভাইরা আছে, তারা এদেশে কাজ করছেন আর ওদেশে টাকা পাঠাচ্ছেন। এই যদি বাছা হয় তাহলে গা বাঁচতে মানে ঠক বাঁচতে গাউজার হয়ে যাবে। আর আমার দেশের 26 লক্ষ ভারতবর্ষী নাকি আপনার দেশে চাকরি করে। আরে মশাই দূর, আপনার দেশে আছে কি যে চাকরি করবে? আর যে চাকরিগুলো আমার ভারতীয়রা করে সে চাকরি করার অকাত বোঝেন? আরে অকাত শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা, ট্যালেন্ট আপনাদের মধ্যে নেই। আপনাদের সে ট্যালেন্ট নেই। আপনারা জনসংখ্যা বৃদ্ধিটাই করতে পারেন, আর কোনো ট্যালেন্ট আপনাদের নেই, কারণ আপনারা সেই ট্যালেন্ট তৈরি করার পড়াশোনা, আপনাদের মেধা নেই আপনাদের মধ্যে। তাই আমাদের দেশের লোকদেরকে ধার করে নিয়ে যায় বড় বড় বিদেশি কোম্পানিরা এই চাকরিটা করতে, আপনাদেরকে ডাকে না, আপনাদের লেবার ক্লাসে রেখে দেয় তারা। সারা বিশ্বের কাছে বাংলাদেশ একটি লেবার ক্লাস। বিশ্বের বিভিন্ন দেশে আপনাদের একেবারে নিচুতলার মানুষগুলো, একেবারে সাধারণরা বিশ্বের বিভিন্ন দেশে আছে, তারা বুক ফুলিয়ে কি করছে? আরবে গিয়ে খেজুর গাছ কামাচ্ছে। খেজুর গাছ কামানো বোঝেন? পাম ট্রি কামাচ্ছে, মানে তার ডালপালাগুলো কেটে খাচ্ছে। আমি কারোর কাজকে ছোট করছি না, আমাদের ভারতীয়রা অনেকেই যায় হয়তো, কিন্তু এই যে রাস্তা পরিষ্কার, ড্রেন পরিষ্কার, যত কাজ আছে এই জাতীয় কাজ কারা করছেন? তাদের অরিজিন বাংলাদেশ। তাহলে মোদ্দা কথা দিনের শেষে কি দাঁড়ালো? এন্ড অফ দ্য ডে, আপনারা একটি লেবার ক্লাসেস কান্ট্রি। আপনারা সারা বিশ্বের কাছে লেবার ক্লাসেস কান্ট্রি। শেখ হাসিনা
তিনি চেয়েছিলেন আপনার দেশকে অনেক উঁচুতে নিয়ে যেতে। তিনি চেয়েছিলেন বিদেশি কোম্পানিগুলোকে আনতে। তিনি চেয়েছিলেন আপনার দেশে শিল্প হোক, শিক্ষা বাড়ুক, আরে নতুন নতুন কোম্পানি যাক, যাতে দেশের উন্নয়ন হয়। তিনি বৃদ্ধা মানুষ, কত বছর বা বাঁচতেন তিনি আর? তারপর এদেশের এই সুখভোগ, এই কোম্পানি, এই হাইওয়ে, রোড, এই রেলওয়ে, এর সুবিধা কে ভোগ করত? কে ভোগ করত এর সুবিধা? আপনারা, আপনাদের মতন রাজাকারের বাচ্চাগুলো, যারা বিকৃত ম্যাপ দিচ্ছেন, 2 ঘন্টার মধ্যে আবার সেই ম্যাপটাকে তুলেও নিচ্ছেন। কি না, বাংলা, বিহার, উড়িষ্যা আপনাদের বাংলার অঙ্গ। ভারতকে চাইছেন ট্যাপে ফেলে একটা যুদ্ধে যাক। না, ভারত আপনার মতন কাঁচা বুদ্ধির লোক না, তারা যুদ্ধে যাবে না। প্রথম একদিন বলেছি, তারা কিন্তু হাতে নয়, আপনাদের ভাতে মারবে। অপেক্ষা করুন সে দিনটার জন্য, ভাতে মরবার জন্য। অপেক্ষা করুন, অপেক্ষা করুন। পেটে ভাত না থাকলে কোনো কান্ট্রি, ইসলাম কান্ট্রি বলুন, হিন্দু কান্ট্রি বলুন, বৌদ্ধিস্ট কান্ট্রি বলুন, কিছুতে কিচ্ছু হবে না। পেট ভরা থাকলে ধর্ম থাকে, খালি পেটে ধর্ম হয় না। আজকের ভারতবর্ষ পাল্টেছে। আজকের ভারতবর্ষ সারা পৃথিবীর শক্তিধর দেশের দিকে চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। তাই সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী, আমাদের দেশ ভারতবর্ষ, এবং সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। আর আমাদের অহংকার। আর সেই সঙ্গে আমাদের রাজ্যে রয়েছেন মমতা ব্যানার্জি। তার দেশের সার্বভৌমত্বে একটু আঘাত লাগলে তিনি ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন না অন্য কেউ। আমি বলবো না রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা বড়ার কথা, যারা ভারতের দুর্নাম বিদেশে গিয়ে করেন, এই মানুষটির কথা বলবো না, কারণ এ নিয়ে অনেক সমালোচনা আছে। ভারতবর্ষের সব থেকে বেশি ক্ষতি কে করেছেন? অনেকেই বলবেন নেহরু, অনেকেই বলবেন গান্ধীজি। এটা বিতর্কিত বিষয়, এ প্রসঙ্গে আলোচনা নয়। তবে বলবো, ভারতের সার্বভৌমত্বের দিকে নজর দেবেন না, চোখ আঙ্গুল থেকে তুলে নেবে আমাদের ভারত, আমাদের আজকের ভারত। নমস্কার।